তার 1 মাস পরবর্তীতে আমার গাড়ি আবার থার্মাল সেন্সরে প্রবলেম করলো, যেটা কখনোই একটা নতুন গাড়িতে এটা আশা করা যায় না, একটা গাড়ির থার্মাল সেন্সর চলে যাবে। ব্রেক করছি বাট আমার এবিএসটার সাথে সাথে ছেড়ে দিয়েছে, আর একটুর জন্য আমি ট্রাকের পেছনে হিট করি নাই। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ককপিট ভিউতে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটাকে অনেকে বলে থাকে খারাটান, সবচেয়ে টর্ক সম্বলিত এই সেগমেন্টের মধ্যে বাইক, যেটাকে নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে। এটার অনেক ফ্যান বেজ আছে, আবার অনেক হেটার্সও আছে এই দেশে। এই সেগমেন্টের মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটা অনেক কিছু আমাদেরকে অফার করতেছে। তারপরও এই বাইকটা কেনার সময় অনেকে আছে অনেক চিন্তা ভাবনা করে যে এই বাইকটা তাদের জন্য কেনা ঠিক হবে কিনা। অনেকে এই বাইকটাকে পাশ কাটিয়ে চলে যায় যে এর থেকে বেশি দিয়ে, এর থেকে কম ফিচারওয়ালা বাইক কিনবো, তা এই বাইকটা কিনবো না। আবার অনেকে এই বাইকটাকে ভালোবেসে গ্রহণ করে নেয়। সো সব কিছু জানবো, এবং আজকে এই ভিডিওটা অন্য ভিডিও থেকে একটু স্পেশাল হবে, কারণ হচ্ছে এই বাইকটার যে ওনার, সে আমার পিছনে বসে আছে পিলন হিসাবে, এবং ভাই হচ্ছে আমাদের রাইডার্স অফ সাভারের একজন অন্যতম সদস্য। ভাই একজন মোটর ট্রাভেলার। সো ভাইয়ের কাছ থেকে আমরা এই বাইকটার ইচ অ্যান্ড এভরিথিং তথ্য জানবো। তার নাম হচ্ছে আবির ভাই। আবির ভাইয়ের কাছ থেকে আপনারা যখন জানতে পারবেন সব কিছু, এই বাইকটা সম্পর্কে আপনাদের ধারণা আরও স্পষ্ট হয়ে যাবে, এবং বাইকটা আপনারা কিনবেন কি কিনবেন না, সো এই ডিসিশনটা নেওয়ার জন্য আশা করতেছি এই ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। এই ভিডিওটা থেকে আপনারা ডিসিশন নিয়ে নিতে পারবেন। বাইকটাকে সুন্দর একটা জায়গায় প্লেস করলাম যাতে বাইকটা নিয়ে টুকটাক কিছু বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারি। আর আমাদের এই যে আবির ভাই, যে আবির ভাইয়ের কথাই বলছি, আবির ভাইয়ের বাইক, আবির ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে, আবির ভাইয়ের কাছ থেকে জানবো। সো বাইকটা একটু ওভারঅল ভিউ আপনারা দেখেন। বাইকটার কিছু চেঞ্জেস আসছে, যেমন ছোট করে বলে দিই, যেহেতু আবির ভাইয়ের সাথে অনেক কথা বলবো। হেডলাইটটা কিছুটা চেঞ্জ আসছে, এখানে সুপার মোটো এবিএস ইউজ করছে টিভিএস, এবং এখানে দেখেন ট্যাঙ্কের শেপটা কিন্তু কিছুটা চেঞ্জ করা হয়েছে, যাতে আপনি যখন রাইড করবেন তখন আরও এগ্রেসিভভাবে আপনি রাইড করতে পারেন। ইঞ্জিনটা নিয়ে আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এবার এই 4বিতে, আগের 4বি থেকে কিন্তু ইঞ্জিনটাকে একটু পেছানো হয়েছে। আগের 4বিটা একটু সামনের দিকে ইঞ্জিনটা ছিল, তাই ব্রেক করার সময় দেখা যেত সামনের দিকে লোডটা বেশি পড়ে যেত। সেক্ষেত্রে মনে হতো আপনি যখন ব্রেক করতেছেন বাট বাইকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় ছিল। বাট এবার টিভিএস একবারে সুন্দর একটা জায়গায় ইঞ্জিনটা সেট করছে যাতে সামনের দিকে শুধু ভারটা না পড়ে যায়। টেলি দেখা যায়, এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করব। সো এই হচ্ছে ওভারঅল ভিউ। আসেন আমরা আবির ভাইয়ের সাথে কথা বলি, তারপরেও আরও কিছু অভিমত থাকবে, সেগুলো অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব। বাইকটা টোটাল চলছে হচ্ছে 4719.9 কিলোমিটার আবির ভাইয়ের হাতে। আবির ভাই, বাইকটা সম্ভবত ডিসেম্বর মাসে কিনছেন না? জি ভাই, আমি এটা ডিসেম্বর মাসে নিয়েছি। এই যে বাইকটা আপনি মোটামুটি 4 মাস ইউজ করতেছেন। জি। 4 মাসের মধ্যে ইউজ করার পরে অবশ্যই আপনার কিছু ভালো দিক বের হয়েছে এবং কিছু খারাপ দিক আপনি পাইছেন। সো প্রথমে একটু খারাপ দিকগুলো জানতে চাই। এই ভিডিওটা যারা দেখতেছে বা এই বাইকটা যারা কিনতে আগ্রহী, তারা যাতে একটু আপনার এই কথা থেকে তারা মতামতগুলো পায়। আসলে হচ্ছে আমি টিভিএস এর ইউজার অনেক আগে থেকে। আমি এর আগে আরটিআর 2V প্রায় দীর্ঘ 6 বছর ইউজ করেছি। তো তার সেই জায়গা থেকে আমার টিভিএস এর প্রতি একটা টান ছিল। তো আরটিআর এ একটা প্রবলেম ছিল, অতীতের যে গাড়িগুলো ছিল সেগুলোতে একটা মিটারের একটা ইস্যু ছিল। তো নতুন গাড়ি নেওয়া যখন আসছে, আমি তখন ভাবতে পারি নাই যে এই নতুন গাড়িতে এই প্রবলেমগুলো হবে। তো প্রথম পর্যায়ে যখন আমি গাড়ি নিয়েছি, আমার কাছে খুব ভালো সার্ভিস দিয়েছে এই গাড়িটা। তো তারপরে দেখা গেছে আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে অনেকগুলো প্রবলেম আমি ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউটের মধ্যে হচ্ছে যে সর্বপ্রথম আমার গিয়ার শিফটিং সেন্সরের প্রবলেম হলো। তখন আমাকে কোম্পানি চেঞ্জ করে দিল গিয়ার শিফটিং সেন্সরটা। তার 1 মাস পরবর্তীতে আমার গাড়ি আবার থার্মাল সেন্সরে প্রবলেম করলো, যেটা কখনোই একটা নতুন গাড়িতে এটা আশা করা যায় না, একটা গাড়ির থার্মাল সেন্সর চলে যাবে। তো তারপরে থার্মাল সেন্সরটা আমাকে চেঞ্জ করে দিল তারা। এগুলোর জন্য কি তারা আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নিছে না? ওয়ারেন্টি ইস্যুতে এটা আমার 2 বছরের যেহেতু ওয়ারেন্টি ছিল, সেখানে আমাকে ক্লেম করে এগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে এই গাড়ির মধ্যে আরেকটা ইস্যু হচ্ছে, গাড়িটার যে পরিমাণ পাওয়ার প্রডিউস করে, এটাতে যে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী সেটা খুবই মানে নগণ্য। এই গাড়িটাতে যে রেডিয়েটরটা ব্যবহার করা হয়েছে, অয়েল কুলারটা, সেটা আরেকটু বড় দরকার ছিল। এটা এনাফ না এই গাড়ির জন্য। তারপরে গাড়িতে যেমন আরেকটা জিনিস শো করা লাগে, যে গাড়ির পেইন্ট কোয়ালিটি, এক্সস্টের পেইন্ট কোয়ালিটি খুবই বাজে। 4 মাসে গাড়ির এই অবস্থা। আচ্ছা, আমি একা রাইড করি, তারপরে মাঝে মাঝে কেউ যদি উঠে, দেখা যায় বাই চান্স ঘষায়
এটা উঠে যেতে পারে, কিন্তু এত জলদি উঠে যাওয়া তো এটা ঠিক হয় না। তারপরে এইগুলার কোয়ালিটি বেশি একটা সুবিধা নেই, আচ্ছা আচ্ছা। হালকা একটু লাগলে বেন্ড হয়ে যাবে। এই জিনিসগুলো গেল। তারপরে হচ্ছে যে আপনার এটা ইঞ্জিন হিটিং হয় প্রচুর। আপনি ঢাকার ভেতরে জ্যামের মধ্যে গাড়িটা যখন আপনি চালাবেন অনেক ইঞ্জিন হিট হয়। আপনি সাধারণত যদি আপনি 2 কিলো অথবা 3 কিলো জ্যাম ঠেলেন, আপনি এখানে পা রাখতে পারবেন না। এত পরিমাণ গরম হয়? হ্যাঁ, গাড়িটা হিট হয়। আরেকটা প্রবলেম হচ্ছে গাড়ির ভাইব্রেশন। হ্যাঁ ভাই, আমি যখন চালায় আসছি আমিও দেখছি এই যে ভাইব্রেশন গুলো মিররে ফিল করা যায়, মিরর গুলো এইভাবে কাঁপে, হ্যান্ডেলে পাওয়া যায়। তো এই ভাইব্রেশনটা আপনি সবচেয়ে বেশি ফিল করবেন যখন আপনার 7000 আরপিএম এর উপরে যখন আপনি রেভ করবেন, তখন আপনি খুব ভালো বুঝতে পারবেন ভাইব্রেশনটা, হাতে সেটা ফিল করতে পারবেন। ফুট প্যাকে এত বেশি একটা ভাইব্রেশন থাকে না, ভাইব্রেশনটা হাতে থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এটার যে এবিএসটা আছে, জি। এটা আমি 4 মাসের মধ্যে আমার 3বার এমন হয়েছে যে এবিএস ছেড়ে দিয়েছে একবারে টোটালি? হুম। আমি Oh যখন my ব্রেক God. করতে গেছি আমার এবিএস ছেড়ে দিয়েছে। তারপর? তো আমি ওইটা যখন কোম্পানিকে জানালাম, ওনারা বলতেছে যে এখানকার যে মাস্টার সিলিন্ডারটা আছে ওইটা চেঞ্জ করার জন্য আরসিবি অথবা অন্য কোনো কিছু লাগানোর জন্য, কিন্তু আমি এখন স্টক ব্যবহার করছি। আমি জানি যে এটার এবিএস মুড অনুযায়ী চেঞ্জ হয়, মানে তার কার্যকলাপ চেঞ্জ হয়, যে স্পোর্টস মোডে একরকম কাজ করে, আরবান মোডে, রেইন মোডে কাজ করে। হ্যাঁ, কিন্তু ঠিক যদি আছে। টোটালটাই আপনি যেভাবে বলতেছেন যে টোটাল ছেড়ে দেয় বা এবিএস কাজ আমি না করে। এখানে একটা ইনসিডেন্টের কথা বলি। আমি একটা ট্রাকের পিছনে ছিলাম, আমার স্পিড তখন 15 to 20 ছিল। তো আমাকে ব্রেক করছি, বাট আমার এবিএসটার সাথে সাথে ছেড়ে দিয়েছে। আর একটুর জন্য আমি ট্রাকের পেছনে হিট করি নাই। আল্লাহ। এটা হচ্ছে যে অনেক বড় একটা ইস্যু, কারণ ব্রেকিংটা অনেক বড় কনসার্ন। এটা আমার সাথে এরকম একবার হয়েছে মিরপুরে, একবার হয়েছে সাভারে, আরেকবার এরকম হয়েছে আপনার হাইওয়ের মধ্যে। এই 3বার যখন আমি এই জিনিসটা যখন তো ফেস করি, আমাদের এই ভিডিওটা যদি এই ইউজার, এই 4VFI ABS ইউজার কেউ দেখে থাকেন, আপনাদের সাথে এরকম প্রবলেম হচ্ছে কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি যতটুকু জানি হচ্ছে আপনার এবিএস সর্বোচ্চ লক হয়ে যেতে পারে, কিন্তু ছেড়ে দেওয়াটা তো এটা তো যায় না। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মুডের সাথে যে কথাটা বললেন, আপনার সবচাইতে ভালো এবিএস এর ফিডব্যাক পাওয়া যায় হচ্ছে রেইন মোডে। রেইন মোডে সবচাইতে ভালো এবিএস এর বাইকটা খুব স্ট্রং থাকে। আরবান মোডে ঠিক আছে অ্যাভারেজ, কিন্তু স্পোর্টস মোডে এবিএস এর বাইকটা এত ভালো পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা কি, আপনি যখন কাট করতে যাবেন অথবা কর্নারিং করতে যাবেন, সামনের চাকা, এই চাকার জন্য কনফিডেন্ট অনেক ল্যাক করে। হ্যাঁ, এই সামনে চাকার হচ্ছে জন্য অনেক 90 confident 90 lag করে। 70 টায়ার, একটু চেকন। অন্যান্য দেখা যায় এই সেগমেন্টে যে বাইকগুলো আছে সবগুলোতেই 100 সেকশনের টায়ার ইউজ করতেছে। আর এখন তো অনেক না, শুধু টিভিএস না ভাই, টিভিএস তো তাও এখানে আসার পরে তাদের যে নির্দিষ্ট টায়ার তারা ইউজ করতো কোম্পানির, সেখান থেকে তারা বের হয়ে সিএটে আসছে। এখন কিন্তু ভাই ইয়ামাহা, তারপর সুজুকি, তারাও কিন্তু সিএট টায়ারে আসতেছে। টায়ার ভালো, একটা সময় তারা এমআরএফ ছিল, বাট সিএটে আসতেছে। এখানে কিন্তু কস্ট কাটিং হচ্ছে। কস্ট কাটিং হলেও যেমন এখানে আরেকটা জিনিস আমি অ্যাপ্রিসিয়েট করব, তাদের যে আগের যে টায়ারগুলো ছিল ওইগুলা অনেক বেশি স্কিড করতো, কিন্তু ওই জায়গা থেকে এই টায়ারগুলো স্কিড করে না। কিন্তু আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, আপনাকে কাট দিতে হলে, ওভারটেক করতে গেলে, অনেক সময় কর্নারিং করতে গেলে যখন আপনি কনফিডেন্ট না পাবেন, তখন আপনি কি করবেন? রাইট। আর তার উপরে যদি, আমি জানি না অন্য কেউ এই প্রবলেমটা পেয়েছে কিনা, আমি এই বেসে যে প্রবলেমটা পেয়েছি তারপরে তো আমি আরও বেশি কনফিডেন্টহীনতায় ভুগি। তো আর এছাড়া ওভারঅল পারফরমেন্স বলতে গেলে গাড়ির পারফরমেন্সের জন্য রাজা, এটা আমাকে বলতেই হবে। খারাটান এক হিসাবে বাংলার খারাটান না, কিন্তু এই খারাপ টানটা অনেক স্মুথ, অনেক স্মুথ। হ্যাঁ, কার্বোরেটরে যেই এইটা ছিল, রনেসটা ছিল, কার্বোরেটরে যে রনেসটা ছিল সেটা এফআই এর মধ্যে নাই, বাট এফআই এর পাওয়ারটা বেশি, ঠিক না ভাই? পাওয়ারটা বেশি, পাওয়ারটা অনেক শুধু বেশি। বেশি। এটা আপনি কখন ফিল করবেন? যখন আপনি 90-র উপরে, যখন গাড়ি ক্রুজ করবেন 90-র উপরে। আমি এটাকে এখন পর্যন্ত পিলিয়ন নিয়ে 110 পর্যন্ত আমি ক্রুজ করেছি, এটা পিলিয়ন নিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। যখন 110-এ যখন আমি ক্রুজ করেছি, আমার কাছে মনে করেন বাটারি স্মুথ লাগছে। এই পারফরমেন্সের জন্য এটার সাথে অন্য কোনো গাড়ি কম। আচ্ছা ভাই, টিভিএস আমাদেরকে অফার করতেছে, যেমন এই যে অ্যাডজাস্টেবল ক্লাস, ব্রেক লিভার, এগুলোর ফিডব্যাক কেমন পাচ্ছেন আপনি? অ্যাডজাস্টেবলটা ভালো, আমি ফিডব্যাকটা এটা অনেক ভালো বলবো, কারণ দেখা যাচ্ছে কি আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেটা আমাকে নয়তো আমি আফটার মার্কেট লাগাইতে হইতো।
হ্যাঁ RCB হ্যাঁ, লাগাইতে কারণ হতো। দেখা যায় যে যেমন ধরেন আমার হাতের সাইজ কিন্তু ছোট, হুম, অনেকের থাকে বড়। বড় তো সেই ক্ষেত্রে মানে অ্যাডজাস্ট করা না গেলে দেখা যায় একজন এক এক বাইক একভাবে যখন বাইক ইউজ করতে যায় তখন একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে অ্যাডজাস্টেবল থাকলে দেখা যায় আমি আমার হাতের মতন করে নিতে পারতেছি, এই জিনিসটা ভালো। বাইকে আবার আরেকটা প্রবলেম, গাড়িতে যে সামনে যে এখানে যে গার্ডটা আছে, মাড গার্ডটা সামনেরটা, জি জি। এটাতে প্রচুর কাদা ছিটে। আপনার কাদা এমন জায়গাতে ছিটবে, ওইখানে ভেতরে একদম ইঞ্জিনের ওইখানে যে কাদা ছিটবে, আচ্ছা আচ্ছা। আপনি মানে আপনি বুঝতে পারবেন যদি একটু রেনি সিজনে যখন চালাবেন, আপনাকে প্রতিদিন ইঞ্জিনের ভেতরের ওই জায়গা পর্যন্ত, আপনার হেডে পর্যন্ত আপনার কাদা ঢুকে যায়, এত পরিমাণ কাদা ওঠে। এই জায়গাটাতে মনে করেন আপনাকে এক্সট্রা আরেকটা কিছু ব্যবহার করতে হবে। আর ওভারঅল আপনি যদি বলেন গাড়ির যে হাইট বলেন, সব কিছুই ঠিক আছে, আমার জন্য পারফেক্ট। আচ্ছা ভাই, তাহলে আমি কিছু প্রশ্ন করি, আপনি আশা করতেছি সুন্দর সুন্দর উত্তর দিবেন, কারণ আপনার কাছ থেকে যেই এইগুলো ফিডব্যাকগুলো আমরা পাবো, এটা আসলে যে ইউজার না সে সেরকমভাবে বলতে পারবেন না। এটা নিয়ে আপনি পাহাড়ে রাইড করছেন, আমি যতটুকু জানি সমুদ্রে রাইড করছেন, কক্সবাজার ট্যুর দিয়েছেন, বান্দরবানের ট্যুর দিয়েছেন। তো এটার যে হেডলাইট পারফরমেন্স, আপনি তো ফগ লাইটও ইউজ করেন না, আমি না, দেখলাম ফগ আমি লাইট fog ইউজ light use করেন না। করি না। সো এটার যে হেডলাইট পারফরমেন্স, এটা আপনাকে রাত্রে কেমন সাপোর্ট দিয়েছে? হেডলাইট পারফরমেন্স আমি বলবো হচ্ছে যে, যদি আপনি একদম ডার্ক পরিবেশে যদি এটার হাই বিম মানে ধরেন ঢাকা চিটাগাং হাইওয়েতে আপনি রাত্রেবেলা রাইড করতেছেন, আপনি হাই বিম দিলে এনাফ, আমার জন্য এনাফ। এখন তারপরেও দেখা যায় কি, কারো যদি একটু ভিজিবিলিটি ইস্যু থাকে, আমি মনে করি তার ফগ লাইট ইনস্টল করা করে নিতে পারে। আর আমি এই গাড়িটা প্রতিদিনই হাইওয়েতে চালানো হয়, আমার প্রতিদিন অ্যাভারেজে 70 কিলোর মতো আমার গাড়িটা চালানো হয়, রাইড করা হয়। 70 থেকে 80 কিলো যে আপনি রাইড করেন, আপনি এভারেজ মাইলেজ কিরকম পাচ্ছেন? আর মাইলেজ নিয়ে একটু কথা বলি। এখানে যে 3টা মোড ব্যবহার করা হয়েছে, আমরা জানি স্পোর্টস, আরবান এবং রেন মোড। আরবান মোডটা কিন্তু তৈরি করা হয়েছে হচ্ছে সিটি রাইডের জন্য। সিটি রাইডের জন্য এবং মাইলেজ ভালো যাতে পাওয়া যায় এই জন্য। বাট আমি অনেক জায়গাতে দেখছি, শুনছি, যেই মোডটা বানানো হয়েছে মাইলেজ ভালো পাওয়ার জন্য, সেই মোডটাতে বলে মাইলেজ সবচেয়ে কম পাওয়া যায়। এটা কি আসলে ভাই, মানে কি ভাই, এটা আসলে- কতটুকু সত্য এটা? আসলে বিষয়টা হচ্ছে কি, অনেক ইউটিউবার আছে এটাতে মাইলেজ সে 50-54 এরকম, বড় বড় ইউটিউবার আছে যারা তারা ক্লেম করে 50-54, কিন্তু আমি আমার ডে টু ডে লাইফে আমি কারো কাছ থেকে টাকাও খাই নাই। এটা আমার নিজের টাকায় আপনার কেনা, নিজের টাকায় কেনা? নিজের টাকায় কেনা গাড়ি, আমার নিজের টাকায় তেল ঢুকাইতে হয় এই গাড়িতে। তো আমি এটাতে 32-35 উপরে কোনোভাবেই মাইলেজ আমি পাচ্ছি না। আমাদের সাভারের ফুয়েল পাম্প কিন্তু অতটা খারাপ না, খারাপ একবারে ভালো বলবো না, বাট আমরা দেখা যায় আমাদের বাইকগুলোতে আমরা এভারেজ 40 কিন্তু পাই, 40-45 পাই। হ্যাঁ পাচ্ছেন, কিন্তু দেখেন আমি যেহেতু আমার মোস্ট অফ দ্য টাইম হাইওয়েতে চালাই, অনেকে বলতে পারে আপনি অনেক রাশ হয়তো বা চালান, এই জন্য ঠিক আছে আমি রাশ চালাই, আমার এভারেজ স্পিড থাকে আপনার 60-70 ক্রুজিং স্পিড যেটাকে বলে। তো ওইটাতেও যদি 35 যদি আমি না পাই হাইওয়েতে, আমার এফআই গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সিটিতে কেমন পান? সিটিতে 32-33-এর উপরে আমি এখনো পাচ্ছি না। কেউ যদি বলে যে মেনটেনেন্সের কিছু, আমার গাড়ি আমি যেভাবে মেনটেন করে রাখি, যেহেতু আপনি দেখেন যে আমি আমার গাড়ি কিভাবে মেনটেন করি, আমার মনে হয় না আমার মতো কেউ মেনটেন করে। আপনারা অনেকেই জানেন যে সুজুকির একটা শোরুমে বাইকারের সাথে একটা প্রবলেম হয়েছিল। সো আমরা যেহেতু নিজের টাকা দিয়ে বাইক কিনি, আমাদের একটা অফিসিয়াল বাইক কিনে থাকি, আমাদের অবশ্যই সেই কোম্পানির কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা ভালো সার্ভিস তাদের কাছ থেকে পাবো। তো এই যে টিভিএস বাইকটা ভাই আপনি ইউজ করতেছেন, আপনার শোরুম থেকে, যেই শোরুম থেকে আপনি কিনছেন, আসলে হচ্ছে যে কি, মানুষ যদি আন্তরিক হয়, একটা হ্যাঁ। জিনিস কিনে নিজের কাছেও ভালো লাগে। জি আর টিভিএস এর যে ভাইয়েরা আছে, আমি যদি নামও বলি, যে টিভিএস এর শোরুম ওনার ভাই উজ্জ্বল ভাই, তারপর ওইখানকার যারা সার্ভিসম্যান আছে, সোহেল ভাই আছে, তারপরে যারা আছে ছোট ভাই কয়েকজন আছে, তাদের কাছে যদি আপনারা যান, তাদের আচরণ অনেক ভালো। তাহলে বলেই দেই, আমাদের সাভারে টিভিএস শোরুমটা হচ্ছে মোটর রিপাবলিক। এটা হচ্ছে সাভার শিমুলতলাতে, ঠিক আছে, এটা শোরুমটার নাম হচ্ছে মোটর রিপাবলিক। আপনারা চাইলে সেখান থেকে এসে বাইক কিনতে পারেন। এটা কোনো Paid না, স্পন্সর না, sponsor পেড না না। ভাই, টাকা খাই নাই, বলে দিলাম। যেহেতু সার্ভিস ভালো পাচ্ছে আমরা সাভারের, সেক্ষেত্রে সাভারের কোনো ভালো জিনিস অবশ্যই আমাদের গর্বের বিষয়। যে কোনো বিষয় হোক, সেটা বাইক রিলেটেড হোক, বাইক রিলেটেড ছাড়াই হোক, তাই বললাম আপনারা চাইলে সেখান থেকে আসতে পারেন। এটা কিন্তু 3S সেন্টার, এখানে আপনারা স্পেয়ার পার্টস, সার্ভিস থেকে সবকিছুই পাবেন। তো আসলে মেন কথা হচ্ছে কি, ওনারা খুবই আন্তরিক। আমি যখন প্রবলেম বলেছে, ওনারা ইনস্ট্যান্ট ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করেছে। ইভেন আমার যখন থার্মাল সেন্সরে ইস্যু হয়, ওনারা অন্য গাড়ি থেকে খুলে আমাকে আমারটা রেডি করে দিয়েছে, ভাই আপনি চলেন আগে, আমরা আরেকটা ক্লেম করে দিচ্ছি। এটা কিন্তু বিশাল একটা জিনিস ভাই, এই যে এই কথাটা বললেন, এটা বিশাল একটা জিনিস। অন্য কেউ হইলে বলতো যে ওয়েট করেন, পার্স আসবে, এটা সেটা হাবি যাবি, অনেক কিছু বলতো।
মিটারের মধ্যে আমরা জানি যে এই মিটারটার মধ্যে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এই ইনফরমেশনগুলো আপনাকে কতটুকু হেল্প করে আসলে এই বিষয়গুলো আসলে একটু জানতে চাই। সর্বপ্রথমে আরেকটা কথা বলি, এখানে যে আপনাকে সাইড সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর যে জিনিসটা আছে এটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করে। আরেকটা ফিচার হচ্ছে যে আপনার স্ট্যান্ড নামানো থাকা অবস্থায় আপনি যদি গিয়ারে ফেলেন গাড়িটা স্টার্ট করে, সাথে সাথে গাড়িটা বন্ধ হয়ে যাবে, গাড়িটা স্টার্ট নেবে না। তো এখানে যে মিটারে যে জিনিসগুলো আছে, তিনটা ট্রিপ মিটার আছে। এখানে তিনটা ট্রিপ, A1 A B C এরকম ভাবে তিনটা ট্রিপ মিটার আছে। তারপর এখানে স্পিডও মিটার, আপনি টপ স্পিডটা এটা আবার সেভ সেভ হয়ে থাকে। আমার টপ স্পিড কত আছে, আমার টপ স্পিড মেবি 111 আছে টপ স্পিড। আমি মেনলি হচ্ছে যে এত টপে গাড়ি চালাই না, আমি হচ্ছে যে খুব কমফোর্টেবলি রাইড করি। তারপর হচ্ছে যে আপনার এখানে ফুয়েল ইন্ডিকেটরটা আছে, টাইমটা পাচ্ছেন আপনি। আমার কাছে মানে এখানে যা যা দেয়া আছে আমি এখানে কোনো কিছুর কমতি অনুভব করি না। মানে মিটারকে যদি আপনি মার্ক দেন তাহলে 10-এ কত দিবেন? আমি 10-এ আমি এটাকে 8.5 দেবো। ভাই এটার আর কিছু ভালো দিক বলেন, যারা এই বাইকটা কিনতে চাচ্ছে তাদের জন্য আসলে এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতেছি আপনার কাছ থেকে। আমি একটানা হাইয়েস্ট এই গাড়িটাতে প্রায় 85 কিলো আমি একটানা নন স্টপ আমি রাইড করছি, মানে আচ্ছা। কোথাও আমি স্টপেজ দেই নাই। এটা আমার রাইডটা হয়েছিল আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে। তো যখন এত লং টাইম যখন আপনি জার্নি করবেন, আপনাকে সিটটাও অবশ্যই কমফোর্টেবল হইতে হবে, ইভেন পিলিয়ন সিটটাও কমফোর্টেবল হইতে হবে। তো আমার এই সিটে আমার কোনো ধরনের কমপ্লেন নাই, সাসপেনশন ফিডব্যাক এনাফ গুড। আপনি যখন আপনি 70 কিলো 80 কিলো একটানা যখন রাইড করবেন, আপনার কাছে ক্লান্তি অনুভব হবে না। অথবা আপনার যে অনেক সময় যে ব্যথা করে পেছনগুলা, তখন আপনি যখন হুম হুম। লং টাইম বসে থাকেন, কিন্তু আমি এখন পর্যন্ত এই সিটে এই প্রবলেমটা পাই নাই। আচ্ছা ভাই, আমি আমার ভিডিওতে সবসময় শেষে এসে কিছু কথা বলি যে এই বাইকটা কাদের জন্য ভালো হবে। তো আজকে আমি কোনো মতামত দিব না আর, হ্যাঁ, এই বাইকটা কাদের জন্য ভালো হবে সেই মতামতগুলো আপনি আজকে বলবেন যে এই বাইকগুলো কাদের জন্য ভালো হবে। এই বাইকটা হচ্ছে যে তাদের জন্য ভালো হবে যারা মনে করেন একটু স্পিড পছন্দ করে, পাশাপাশি একটু ঘোরাঘুরি পছন্দ করে, এবং যাদেরকে অনেক বেশি ট্রাভেল করা লাগে। কারণ ট্রাভেল করতে গেলে আপনাকে দেখা যায় কি অনেক ম্যাক্সিমাম টাইম হাইওয়েতে চালানো লাগে, আপনাকে রেডি পিক আপ প্রয়োজন হয়, স্পিড প্রয়োজন হয়। এই জন্য এটা তাদের জন্য এটা ভালো। তারপর এই গাড়িটার মধ্যে মনে করেন আরেকটা কথা কি, সিটির মধ্যে চালাইতে গেলে একটু প্যারা খাইতে হইতে পারে, কারণ এটা হ্যান্ডেলটা অনেক বড়, লুকিং গ্লাসটাও একটু বের হয়ে অনেক থাকে না? চওড়া। যে আচ্ছা কারণে আপনাকে সিটির মধ্যে চালাতে গেলে হয়তো একটু প্যারা খাওয়া লাগতে পারে, কিন্তু ওভারঅল এটা সিটির জন্য না। এই গাড়িটা ভাই সিটির জন্য না। আপনি সিটি ছাড়া আপনি যে কোনো জায়গাতে চালান, এটা আপনাকে নিরাশ করবে না এই গাড়িটা। সো আপনারা আবির ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শুনতে পারছেন। আশা করতেছি যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন বা চিন্তা ভাবনার মধ্যে রাখছেন যে হয়তোবা এই বাইকটাই আপনার নেক্সট বাইক হতে যাচ্ছে, সো তাদের জন্য আশা করতেছি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর এই বাইকটার যদি আপনারা অন রোডে কোনো টেস্ট রাইড পারফরমেন্স চান, যে রোডে আপনারা এই বাইকটার একটা পারফরমেন্স ভিডিও যদি আমার কাছ থেকে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই ক্ষেত্রে আমরা একটা অন রোড এটার পারফরমেন্স দেখা যায়, প্রত্যেকটা মোডে কী কী পারফরমেন্স আছে, ব্রেকিং সিস্টেম যেহেতু প্রত্যেকটা মোডের সাথে সাথে এটার ABS এর ক্যাটাগরি চেঞ্জ হয়, ফিডব্যাকটা চেঞ্জ হয়, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা যদি আপনারা চান সেক্ষেত্রে। আর আমি আসলে এই বাইকটার যত স্পেসিফিকেশন আছে বা লুকস আছে, সেখান থেকে আমি যদি আমার মতে দুইটা জিনিস বলি আপডেট করা দরকার টিভিএস এর, সেক্ষেত্রে বলবো দেখেন এটার ইন্ডিকেটর যে লাইটগুলো আছে, আর এই লাইটটা কি ভাই প্রবলেম, এই যে পানিতে ঘোলা হয়ে রয়েছে, নেওয়ার পর থেকে এই জিনিসটা একটু প্রবলেম করতেছে। তারা বলেছে আমাকে নেক্সট সার্ভিসে এই প্রবলেমটা সলভ করে দেবে। যেহেতু এত আপগ্রেড করা হয়েছে সেক্ষেত্রে এখানে কেন এলইডি নয়, ঠিক আছে, এটা আমার একটা প্রশ্ন। আর যেহেতু সিট সম্পর্কে ভাই ভালো ফিডব্যাক দিয়ে দিছে, সেক্ষেত্রে তারপরও আমার কেন জানি মনে হয় যেহেতু এটা একটা আপডেট ভার্সন 4V, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে স্প্লিট সিটটা হলে লুকসের দিক থেকে বাইকটা মানে আরেকটু সুন্দর হইতো। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।